এসপি পরমা সেন একটি রহস্য উদ্ঘাটনের জন্য গ্রামের এক ঝুপড়িতে পৌঁছান। হঠাৎ তিনি দেখতে পান এক বিধবা মহিলাকে। তার চোখাচোখি হতেই মহিলাটি দৌড়ে গিয়ে পাশের নদীতে ঝাঁপ দেন। কিন্তু কেন বন্ধুরা, এই মহিলাটি কেনই বা নদীতে ঝাঁপ দিতে গেল? এই মহিলাটির আসল পরিচয় বা কী, সেটা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের গল্পটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। বাংলার ছোট গ্রাম মাধবপুর, সবুজ শস্যক্ষেত, মাটির ঘর। গ্রামের সরল জীবনযাত্রার মাঝে একদিন সেন পরিবারের জন্ম নিল ফুটফুটে এক কন্যা সন্তান। বাবা অরুণ সেন আর মা সুমিত্রা সেন ভালোবেসে তার নাম রাখলেন পরমা। পরমার জন্মে গোটা বাড়ি আনন্দে মেতে উঠল। দাদু হরিদাস সেন আর দিদা বিনোদিনী সেন পরমাকে কোলে নিয়ে বললেন, আমাদের ঘরে যেন এক পরী এসেছে। পরমার ছোট্ট হাত দুটো যখন দিদার হাতের আঙুল জড়িয়ে ধরল, তখন যেন পুরো সংসার আলোয় ভরে উঠল। বাবা মায়ের একমাত্র মেয়ে হওয়ায় সবাই তাকে রাজকন্যার মতো আগলে রাখত। বয়স বাড়তে থাকলো পরমার। হাসি খুশি চঞ্চল পরমার দুষ্টুমিতে বাড়ি মাতিয়ে থাকতো। কিন্তু হঠাৎ একদিন সব কিছু বদলে গেল। পরমার মা সুমিত্রা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। একদিন রাতে পরমার মা শরীরটা খুব খারাপ করতে লাগলো। বাবা অরুণ ডাক্তার ডাকলেন, কিন্তু কিছুই করা গেল না। কিছুদিনের মধ্যেই পরমার মা মারা গেলেন। পুরো বাড়িতে কান্নার রোল পড়ে গেল। দাদু দিদা নির্বাক হয়ে বসে থাকলেন। বাবা শূন্য চোখে তাকিয়ে রইলেন। আর পরমা, সে তো কিছুই বুঝতে পারল না, শুধু মায়ের নিথর শরীর আঁকড়ে ধরে কাঁদতে থাকলো। পরমার বাবা একা হয়ে গেলেন। দাদু দিদা বুঝতে পারলেন ছোট্ট পরমাকে মানুষ করার জন্য একজন মা দরকার। মেয়েটাকে বড় করতে গেলে একজন মায়ের দরকার, নইলে কেমন হবে বলে বোঝাতে লাগলেন হরিদাস সেন। অবশেষে অনেক বুঝিয়ে অরুণকে বিয়েতে রাজি করানো হলো। 1 বছর পর অরুণ সেন বিয়ে করলেন সুমিত্রা দেবীর ছোট বোনের বান্ধবী মাধুরী সেনকে। দাদু দিদা ভেবেছিলেন নতুন মা এলে ছোট্ট পরমার যত্ন নেবে, কিন্তু ঘটল উল্টো। প্রথম দিকে মাধুরী মায়ের মতো ব্যবহার করতেন, কিন্তু ধীরে ধীরে তিনি বদলে যেতে লাগলেন। পরমা তখন মাত্র 8-9 বছর বয়সী। বাবা যখন কাজে বেরিয়ে যেতেন, মাধুরী তখন পরমার উপর অত্যাচার শুরু করতেন। সারাদিন দুষ্টুমি করবি না, চুপচাপ থাক। পরমাকে দিয়ে সারা দিনের ঘরের কাজ করানো হতো। বাসন মাজা, কাপড় ধোয়া, ঘর পরিষ্কার করা। খেতে দিলেও অল্প, কখনো কখনো খেতেও দিত না। পরমা একদিন কাঁদতে কাঁদতে বলেছিল, মা আমার খুব কষ্ট হচ্ছে, আমি আর পারছি না। কিন্তু মাধুরী হেসে বলেছিল, তোর মা নেই, তাই তোকে আমিই মানুষ করছি, অত বায়নাক্কা চলবে না। পরমার একমাত্র আশ্রয় ছিল দাদু দিদা, কিন্তু 1 বছর যেতে না যেতেই বয়সের কারণে তারা মারা গেলেন। এবার পরমা একেবারে একা হয়ে গেল। বাবা সব জানতেন না, কারণ বাবা বাড়ি ফিরে এলেই মাধুরী হাসি মুখে কথা বলতো, যেন কিছুই হয়নি। একদিন অরুণ সেন কাজে বেরিয়ে যাওয়ার পর মাধুরী এক অচেনা লোকের সঙ্গে কথা বলছিলেন। হ্যাঁ, মেয়েটাকে নিয়ে যান, বদমাইশ মেয়ে, যা বলেছি টাকাটা সময় মতো দিয়ে দেবেন। পরমা সব শুনে ফেলল। মাধুরী তাকে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেছিল। সন্ধ্যা নামতেই ঘরের চারপাশে নিস্তব্ধতা নেমে এলো। অন্ধকারে ফিসফিসিয়ে কথা বলছিল 2 জন, পরমার সৎমা মালতী আর এক অচেনা পুরুষ। কিছুক্ষণের মধ্যেই সেই লোকটি এগিয়ে এলো, আর সৎমা পরমার হাত ধরে সামনে ঠেলে দিল। পরমা আটকে উঠল। আমাকে ওর কাছে দিও না, আমি এখানেই থাকবো, তুমি যা বলবে তাই করব, শুধু দয়া করে আমাকে বিক্রি করো না। তার কচি গলা কাঁপছিল কান্নায়, কিন্তু মাধুরীর মুখে ছিল পাথরের মতো শীতলতা। পরমা সজোরে মাটিতে বসে পড়ল, আঁকড়ে ধরল সৎ মায়ের পায়ের পাতা। মা প্লিজ, আমি মরে যাব। কিন্তু চারপাশের অন্ধকারের মতোই মাধুরীর হৃদয় ছিল নিস্পৃহ। একটি কথাও না বলে সে মেয়েটির ছোট্ট হাত দুটি লোকটির দিকে এগিয়ে দিল। চারপাশে তখন শুধু এক শ্বাসরুদ্ধকর নিস্তব্ধতা। শহরের ব্যস্ততা শেষ করে যখন পরমার বাবা অরুণ সেন ঘরে ফিরলেন, তখন সন্ধ্যা গড়িয়ে রাত হতে চলেছে। দরজার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ দম নিলেন। আজ একটু ক্লান্ত লাগছে। ভেতরে ঢুকতেই চারপাশ অস্বাভাবিক নীরব। পরমাকে কোথাও দেখতে পেলেন না। প্রতিদিন দৌড়ে এসে বাবার গলা জড়িয়ে ধরার যে অভ্যেস, আজ তা নেই। পরমা কোথায়? স্ত্রী রান্নাঘর থেকে বেরিয়ে এলো, মুখ একদম শান্ত, যেন কিছুই হয়নি। আমি জানি না, সকাল থেকেই দেখছি না, কোথায় গেছে কে জানে। অরুণের বুক ধক করে উঠল। এই মেয়ে তো কোনোদিন কাউকে কিছু না বলে বেরোয় না। তিনি ব্যাকুল হয়ে ঘরের এদিক ওদিক খুঁজতে লাগলেন।
পরমা, পরমা। কিন্তু কোনো উত্তর নেই। তুমি কিছু লুকাচ্ছ না তো? অরুণের কণ্ঠে সন্দেহ ফুটে উঠল। মাধুরীর মুখের এক কোণে কুটিল হাসি খেলে গেলেও সঙ্গে সঙ্গে সেটা গোপন করল। হতেও পারে মেয়েটা বড়ই অবাধ্য হয়ে উঠেছিল, কে জানে কোথাও চলে গেছে কিনা। অরুণ আবার স্থির থাকতে পারলেন না। বুকের ভেতর এক অজানা আশঙ্কায় মনের রক্তক্ষরণ শুরু হলো। তার বুক ধড়ফড় করতে লাগলো, হাত কাঁপছে, পা ঠান্ডা হয়ে যাচ্ছে। পরমা কি সত্যি হারিয়ে গেল, নাকি কিছু ভয়ঙ্কর ঘটেছে? এই দুশ্চিন্তা সহ্য করতে না পেরে তিনি রাতারাতি অসুস্থ হয়ে পড়লেন। জ্বরে কাঁপতে লাগলেন, বুক ধড়ফড় করছে, দম নিতে কষ্ট হচ্ছে। কয়েকদিনের মধ্যেই তিনি পৃথিবী থেকে বিদায় নিলেন। রেখে গেলেন এক নিষ্পাপ কন্যার জন্য অগাধ শূন্যতা। পরমার সৎমা এখন একেবারে একা। যে সংসারটা হাতের মুঠোয় রাখার জন্য এত কিছু করলো, আজ সেটাই ফাঁকা হয়ে গেল। কিন্তু সে জানতো না এই নিঃসঙ্গতাই একদিন তার ভয়ঙ্কর পরিণতির কারণ হবে। সেই দিন তাকে একজন লোকের হাতে তুলে দেওয়া হয়েছিল। লোকটি প্রথমে কিছু বলল না, শুধু চুপচাপ তাকিয়ে রইল। পরমা ভয় পাচ্ছিল, কিন্তু কাঁদল না। তার হৃদয়ে তখন শুধু একটাই প্রশ্ন ঘুরছিল, বাবা কি জানেন আমি কোথায়? তিনি কি আসবেন আমাকে নিতে? কিন্তু আসেনি কেউ। লোকটি তাকে একটা ছোট্ট ঘরে নিয়ে গেল। প্রথম দিন পরমা কিছু খায়নি, শুধু এক কোণে বসেছিল। চোখের জল শুকিয়ে গেছে, বুকের ভেতর কষ্ট জমে আছে। পরদিন লোকটি তাকে একটা পুরনো বই এনে দিল। পড়তে পারো? পরমা মাথা নেড়ে বলল, হ্যাঁ। সে ধীরে ধীরে বইটা খুলল। সেই মুহূর্তে তার চোখ জ্বলে উঠল, এ যেন তার দুনিয়া ফিরে পেল। এরপর কয়েকদিন কেটে গেল। পরমা যেখানে একটা বই পেত সেখানেই সে ডুবে যেত। সে পড়তো, শুনতো, শিখত। লোকটি, যার নাম ছিল মোহনলাল, সে একদিন পরমার পাশে বসে জিজ্ঞেস করল, তোমার স্বপ্ন কি? পরমা চুপ করে রইল। তার মৃদু গলায় বলল, আমি এসপি হতে চাই। লোকটি চমকে উঠল, এসপি কেন? পরমার চোখে জল এলো। কারণ আমি জানি অত্যাচার কি। আমার সৎমা আমাকে শারীরিক মানসিক কষ্ট দিত, আমাকে একদিন বিক্রি করে দিল। কিন্তু আমি জানি আমার মতো আরও অনেক মেয়ে আছে যারা এই কষ্ট সহ্য করছে। আমি তাদের রক্ষা করতে চাই। আমি মানুষের জন্য ন্যায় বিচার চাই। মোহনলাল স্তব্ধ হয়ে গেল। একটা এত ছোট মেয়ে এত বড় স্বপ্ন দেখে। সেদিন সে সিদ্ধান্ত নিল পরমাকে এসপি বানিয়ে ছাড়বে। পরমার নিষ্পাপ চোখ, তার জেদ, তার প্রতিজ্ঞা শক্তি যেন মোহনলালের হৃদয়ের গভীরে গিয়ে আঘাত করেছিল। সে নিজে একসময় সমাজের অন্ধকার জগতে ছিল, যেখানে লোভ, প্রতারণা আর নিষ্ঠুরতাই ছিল নিয়ম। কিন্তু এই মেয়েটি, যাকে সে একদিন অন্য উদ্দেশ্যে এনেছিল, ধীরে ধীরে তার চিন্তা ভাবনাটাই পাল্টে দিচ্ছিল। একদিন গভীর রাতে মোহনলাল একা বসে নিজের অতীত নিয়ে ভাবছিল। সে জানত তার জীবন পাপের ইতিহাসে মোড়া, কিন্তু পরমা যেন একটা আলো রশ্মি হয়ে এসেছে তার জীবনে। সে আর সেই অন্ধকারে থাকতে চাইল না। মন থেকে একটা প্রতিজ্ঞা নিল, সে আর কোনোদিন অন্যায় করবে না, বরং পরমাকে গড়ে তুলবে এমন এক ব্যক্তি হিসেবে যে সমাজের জন্য সত্যিকারে কিছু করতে পারবে। পরমা, আমি চাই তুমি আমার থেকে ভালো কিছু হও, সমাজের জন্য কিছু করো, একদিন মোহনলাল বলল। পরমা অবাক হয়ে তাকিয়ে থাকলো। আমি এসপি হতে চাই মোহনদা। সে এসপি হতে চায়, সমাজের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে। তার কণ্ঠে সবসময় দৃঢ়তা ছিল। পরমা জানত এসপি হওয়ার পথ সহজ নয়। প্রচুর পড়াশোনা করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, শারীরিক সক্ষমতা বাড়াতে হবে। প্রথমে মোহনলাল তাকে ভালো একটা স্কুলে ভর্তি করানোর ব্যবস্থা করল। পরমা নতুন বই পেল, নতুন পোশাক পেল, কিন্তু সবচেয়ে বড় পাওয়া ছিল তার আত্মবিশ্বাস। স্কুলে সে শুরুতে একটু পিছিয়ে ছিল, কারণ আগে নিয়মিত পড়াশোনার সুযোগ পায়নি। কিন্তু সে প্রতিজ্ঞা করেছিল সে হার মানবে না। দিনের বেলা স্কুল, রাতে পড়াশোনা। পরমা তার প্রতিটি মুহূর্ত কাজে লাগাতো। মোহনলাল তার জন্য প্রাইভেট টিউটর ঠিক করলো, যাতে সে পড়াশোনায় আরও ভালো করতে পারে। কিন্তু শুধু পড়াশোনা করলেই তো হবে না, এসপি হতে গেলে শারীরিক শক্তিও দরকার। তাই প্রতিদিন ভোরে সে দৌড়াতো, শরীরচর্চা করত। মোহনলাল সবসময় তার পাশে থাকতো, তাকে উৎসাহ দিত। তোর জেদটাই তোকে বড় করবে পরমা, সে বলতো। কয়েক বছর পর পরমা যখন উচ্চ মাধ্যমিক পাশ করলো, তখন সে ঠিক করলো সরকারি চাকরির জন্য প্রস্তুতি নেবে। এসপি হতে গেলে ইউপিএসসি পরীক্ষা দিতে হবে, যা ভারতের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর একটি। পরমা বইয়ের পাহাড়ে ডুবে গেল।
সকাল থেকে রাত অবধি সে শুধু পড়াশোনায় ব্যস্ত থাকতো। মাঝে মাঝে ক্লান্ত লাগতো, মনে হতো সে পারবে না, কিন্তু তখনই সে তার অতীতের কথা ভাবত, সেই দিনগুলোর কথা যখন তার সৎমা তাকে প্রতিদিন নির্যাতন করত। না, আমি হারতে পারবো না, সে নিজেকেই বলতো, আমাকে জিততেই হবে। একদিন পরীক্ষার দিন চলে এলো। পরমা ধীরে ধীরে কেন্দ্রে গেল, মনে মনে প্রতিজ্ঞা করলো এটাই তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। পরীক্ষা কঠিন ছিল, কিন্তু পরমা জানতো কঠোর পরিশ্রমের ফল সে পাবে। পরীক্ষায় পাস করার পর শুরু হলো ট্রেনিং ক্যাম্প। এখানে ঠিক হবে সে কি সত্যি পুলিশের দায়িত্ব নেওয়ার যোগ্য কি না। প্রথম দিন থেকেই কঠোর পরিশ্রম শুরু হলো। সকাল 6টা থেকেই শুরু হতো প্রশিক্ষণ, দৌড়, শারীরিক কসরত, শুটিং প্রশিক্ষণ, আইন বিষয়ক পড়াশোনা। একদিন প্রশিক্ষণের সামনে দাঁড়িয়ে পরমা প্রতিজ্ঞা করল, আমি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব, দুর্বলদের রক্ষা করব এবং সবসময় ন্যায় বিচারের পথ অনুসরণ করব। তার চোখে জল এসে গিয়েছিল। এত লড়াইয়ের পর, এত কষ্টের পর সে অবশেষে সেই জায়গায় পৌঁছেছে যেখানে সে সবসময় আসতে চেয়েছিল। বছর শেষে এক বিশেষ অনুষ্ঠানে পরমার নাম ঘোষণা করা হলো। সে এবার অফিসিয়ালি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ, এসপি। তার হাতে খাকি পোশাক তুলে দেওয়া হলো। সে যখন ইউনিফর্ম পরে আয়নায় নিজেকে দেখল, তার চোখ ভরে উঠল আনন্দে। মোহনলাল তার সামনে দাঁড়িয়েছিল, তার চোখেও জল ছিল। পরমা এগিয়ে গিয়ে একটি মাত্র শব্দ বলল, বাবা। মোহনলাল কিছু বলতে পারল না, শুধু তার মাথায় হাত রেখে আশীর্বাদ করল। পরমা সেন এখন আর সেই দুর্বল ভীত মেয়ে নয়। সে এখন জেলার সুপারিনটেনডেন্ট অফ পুলিশ, এসপি, এক দৃঢ়চেতা সাহসী কর্মকর্তা। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে, আইনের শাসন প্রতিষ্ঠা করতেই তার জন্ম। আজও সকাল থেকেই ব্যস্ত সময় কাটছিল। টেবিলে একগাদা ফাইল, বিভিন্ন অপারেশনের পরিকল্পনা, আর মাঝে মাঝে ফোনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ। তার ডিপার্টমেন্টের অফিসাররা জানে এসপি পরমা সেন অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন, কিন্তু মানবিকতায় পূর্ণ। ঠিক তখনই এক বিশেষ ফাইল তার সামনে রাখা হলো, নদীর ধারে ঝুপড়ি পল্লী উচ্ছেদ। এই মর্মে সরকারি নির্দেশ এসেছে। ঝুপড়িগুলোতে বহু বৃদ্ধ বৃদ্ধা অসহায় পরিবার বাস করছে, কিন্তু জায়গাটি অবৈধভাবে গড়ে উঠেছে। প্রশাসন চায় এটি সরিয়ে ফেলতে, কিন্তু পরমা চাইলেন আগে নিজে গিয়ে বিষয়টি পর্যবেক্ষণ করতে। দুপুর গড়িয়ে বিকেল, এসপি পরমা নিজে কয়েকজন অফিসার নিয়ে তদন্ত করতে গেলেন। ঝুপড়ি পল্লীতে প্রবেশ করতেই তার বুকের মধ্যে কেমন যেন শূন্যতা কাজ করল। মনে হলো এই জায়গাটার সঙ্গে তার অতীতের কোনো যোগসূত্র আছে। পরমা এক এক করে বাসিন্দাদের সঙ্গে কথা বলতে লাগলেন। বেশিরভাগই বৃদ্ধ, যাদের কেউ নেই। তারা অনেকেই ভীত, কারণ পুলিশ এসেছে মানেই হয়তো তাদের উচ্ছেদ করা হবে। কিন্তু পরমার ব্যবহার দেখে তাদের মনে আশার আলো জাগে। একটা ছোট্ট নোংরা ঝুপড়ির সামনে গিয়ে পরমা টোকা মারলেন। ভিতর থেকে কোনো সাড়া নেই। আরও জোরে টোকা মারলেন। একটু পরে দরজা আস্তে করে খুলে গেল। পরমা দরজার ওপারে তাকিয়ে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন। একজন বিধবা মহিলা দরজার সামনে দাঁড়িয়ে, চেহারাটা যেন কোথাও দেখা। তার শুকনো চোখ, এলোমেলো চুল। বিধবা মহিলাটি এসপিকে দেখে আঁতকে উঠল। তুমি? পরমার চোখ বড় হয়ে গেল। এই মহিলা আর কেউ নয়, তার সৎ মা। এক মুহূর্তের জন্য এক সময় থমকে গেল। মহিলাটি দুরু দুরু করে তাকিয়ে আছেন পরমার দিকে, যেন বিশ্বাসই করতে পারছে না যে তার সৎ মেয়ে আজ জেলার এসপি হয়ে তার সামনে দাঁড়িয়ে। পরমার দৃষ্টি কঠিন হয়ে উঠল। পরমা কিছু বলার আগেই মহিলাটি দরজা ধাক্কা দিয়ে সোজা নদীর দিকে দৌড় দিলেন। থামুন, কোথায় যাচ্ছেন? কিন্তু মহিলাটি শুনলেন না। পরমা দৌড়ে তার পিছু নিলেন। এবারে মহিলাটি নদীর পাড়ে এসে দাঁড়ালেন। এক মুহূর্ত পর ফিরে তাকালেন পরমার দিকে। তার চোখে ভয়, অনুশোচনা, লজ্জা সব একসঙ্গে মিশে আছে। পরমা কাছে আসার আগেই মহিলাটি নদীতে ঝাঁপ দিলেন। পরমা এক মুহূর্ত দেরি করলেন না, তিনিও ঝাঁপ দিলেন। জলে ধস্তাধস্তি শুরু হলো। মহিলাটি বাঁচার চেষ্টা করছিলেন, কিন্তু তার শরীরে শক্তি নেই। পরমা তাকে টেনে ধরলেন, অনেক কষ্টে তীরে নিয়ে এলেন। মহিলাটি কাঁপছেন, কাশি হচ্ছে, চোখ দিয়ে জল ঝরছে। পরমা তার সামনে বসে বললেন, আমি তোমাকে চিনতে পেরেছি মা। মহিলাটি থমকে গেলেন। আমি তোমার মা নই। আমি তোমার সাথে যা করেছি
তুমি আমাকে কেন বাঁচালে? পরমা চোখে জল চলে এলো। পরমা কিছুক্ষণ চুপ করে থাকলো, যেন নিজের আবেগ সামলানোর চেষ্টা করছে। তারপর ধীরে ধীরে বলল, বাবা কোথায়? ওর সৎমা চোখ নামিয়ে নিল। কয়েক মুহূর্ত নীরব থাকার পর ধীরে ধীরে বলল, আমি যে তোমাকে বিক্রি করেছিলাম তোমার বাবা কিছুই জানতো না। আমি ওকে বলেছিলাম তুমি নিজেই কোথাও চলে গেছো, কিন্তু সে বিশ্বাস করেনি। তোমাকে খুঁজতে খুঁজতে একসময় অসুস্থ হয়ে পড়লো। একদিন রাতের বেলায় হঠাৎ বুকে ব্যথা ওঠে, তারপর সব শেষ হয়ে গেল। পরমার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে যেন কিছুতে বিশ্বাস করতে পারছিল না। কষ্ট, অভিমান আর একসময় শূন্যতা একসাথে ও হৃদয়ে আঘাত আনলো। বাবা তাকে খুঁজতে গিয়ে সে একটু কেঁপে উঠল, কিন্তু নিজেকে সামলে নিল। ধীরে ধীরে নিজের চোখ মুছল, শক্ত গলায় বলল, যা হারিয়েছি তা তো ফেরানো যাবে না, কিন্তু আমি চাই না কেউ আর এমন কষ্ট পাক। তার সৎমা কাঁদতে কাঁদতে বলল, আমি দুঃখিত পরমা, আমি সত্যিই দুঃখিত। আমি জানি তুমি আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবে না। পরমা কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল, চলো এবার বাড়ি চলো। সৎমা অবাক হয়ে তার দিকে তাকালো। পরমার চোখে কোনো ঘৃণা নেই, বরং একরকম শান্তির ছাপ। আর সহ্য করতে না পেরে সৎমা ফুঁপিয়ে কেঁদে উঠল। পরমা তাকে শক্ত করে জড়িয়ে ধরল, যেন সব কষ্ট এক মুহূর্তে মিলিয়ে গেল। কারণ প্রতিশোধ নয়, ক্ষমাই সত্যিকারের জয়। আমি চাই না তুমি তোমার ভুলের শাস্তি মৃত্যু দিয়ে পাও। সৎমা এবার হাউমাউ করে কেঁদে ফেললেন। পরমা তার অতীতকে ক্ষমা করলেন এবং তার সৎমা পেলেন এক দ্বিতীয় জীবন। শিক্ষা, ভালোবাসা এবং মানবিকতা, এগুলোই জীবনের সবচেয়ে বড় শক্তি। আসলে প্রতিশোধ নয়, ক্ষমাই মানুষের প্রকৃত জয়। তো বন্ধুরা, আজকের এই গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও। ধন্যবাদ, ভালো থাকবেন।